তুমি আমার জন্য অনেক স্পেশাল। তবে এই মুহূর্তে মজা করছি না। আমি আগে তোমার ভালো বন্ধু হতে চাই। বন্ধুত্বই সকল সম্পর্ক মজবুত করে। যেখানে বন্ধুত্ব নেই সেখানে কোনো কিছুই স্থায়ী নয়। আমি তো তোমার বন্ধু হয়েই গেছি, আর বন্ধুত্বও না হয় আরও গাঢ় হোক। একদিন বাসায় দাওয়াত করো আমাকে। ভাবছি মামিকে পটিয়ে বন্ধুত্বটা পারিবারিক সম্পর্কে নিয়ে যাব। আপনার ফ্ল্যাটিং স্টাইল দেখে আমার আফসোস হচ্ছে। কেন আপনার বন্ধুত্বে সাড়া দিয়েছি। সিরিয়াসলি? আপনি মানুষ ভালো, তবে এভাবে ফ্লার্ট করবেন না। ভালো মেয়েরা এমন ছেলে পছন্দ করে না। ভালো মেয়েদের পটানোর জন্য কি করা যায়? মেয়েদের যাদের প্রতি মন বসার তাদের প্রতি বিনা কারণেই বসে। ভালোবাসায় কোনো কারণের প্রয়োজন নেই। তোমার কি মন বসেনি? আপনি যদি স্পেশাল হতেন, আপনাকে আমি অবশ্যই হিন্টস দিতাম। আপনি সিনিয়র, আমাকে অনেকবার হেল্প করেছেন। আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনাকে নিয়ে আমি ওভাবে কখনোই ভাবিনি। ভাবলে আপনার বাইকের পেছনে বসে এত সহজে কথা বলতে পারতাম না। মেয়েরা সাধারণত যাদের প্রতি আকৃষ্ট হয় তাদের সামনে এলেই মন অস্থির হয়ে ওঠে, আর এই অস্থিরতা তাদের আচরণেরই প্রকাশিত হয়। আপনার পাশে দাঁড়িয়ে আমি কখনো অস্থির হইনি। আমি শিওর আমি আপনার প্রেমে কখনোই পড়ব না। ইমান শব্দ করে হাসল, বলল, তুমি মেয়ে ভালোই কথা জানো। তোমার সাথে কথা বলায় পারি না আমি। এই বলে ইমান আবার সামনের দর্পণে চোখ রাখল। ধীরে ধীরে ইমানের হাসির আড়ালে লুকিয়ে থাকা অভিমানী মুখটা ভেসে উঠল। এবার চোখ সরিয়ে রাস্তায় তাকালো ইমান। হুট করেই অন্যমনস্ক হয়ে পড়তেই ভারসাম্য হারিয়ে ফেলল সে। অরুণিকা ইমানের কাঁধ খামছে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল। কি করছেন? মুহূর্তেই ইমানের মোটরসাইকেল সামনে থাকা পুলিশ ভ্যানের সাথে ধাক্কা খেতেই অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল। মারবেন এবার? পুলিশ ভ্যানটি থামতেই ভ্যান থেকে নেমে এলো তিনজন পুলিশ। বুক পকেটে তাদের নাম স্পষ্ট পড়ে নিল অরুণিকা, সিয়াম, করিম ও শাহেদ। এদিকে ইমান চোখ মুখ খিচে বসে আছে মোটর সাইকেলে। তার দুহাত দুপাশের হ্যান্ডেল ধরে আছে। অরুণিকা মোটর সাইকেল থেকে নেমে পাশে দাঁড়ালো। করিম নামক পুরুষ সদস্যটি জিজ্ঞেস করল। ইমান হেলমেট খুলে চুপচাপ কাগজপত্র বের করে দিয়ে বলল। দুঃখিত স্যার, আমার মাথা ব্যথা করছিল। সকাল থেকেই ক্যাম্পাসে ছিলাম, কিছু খাইনি, তাই চোখ ঝাপসা হয়ে এসেছিল। অরুণিকা অবাক হয়ে ইমানের দিকে তাকিয়ে রইল। এবার মিস্টার সিয়াম বললেন। মেয়েটা কি হয় তোমার? বউ। অরুণিকা চমকে বলে উঠল। মানে? ইমান চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকিয়ে ইশারায় চুপ থাকতে বলল। পুলিশ সদস্য তিনজন ইমানের মিথ্যে ধরে ফেললেন। মিস্টার শাহেদ অরুণিকাকে জিজ্ঞেস করলেন। অরুণিকা অসহায় দৃষ্টিতে ইমানের দিকে তাকিয়ে আছে। তারা যে ইমানের মিথ্যে ধরে ফেলেছে তা বুঝতে পেরে অরুণিকা বলল। উনি আমার প্রতিবেশী, আমরা একই এলাকায় থাকি। আমি একটা কাজে এসেছিলাম, উনি আমাকে লিফট দিয়েছেন। মিস্টার শাহেদ এবার ইমানের দিকে তাকিয়ে বললেন। ইমান অরুণিকার দিকে তাকালো। অরুণিকা মাথা নিচু করে চাপা স্বরে বলল। সত্যটা বলে দিলেই হতো। ইমান ভ্রুকুসকে বলল। তোমাকে কে বলেছে কথা বলতে? তাই বলে বউ বলবেন? আমি অন্য কারো বউ হতে পারি। আপনি এমন সম্পর্ক নিয়ে এভাবে মিথ্যা বলতে পারেন না। মিস্টার করিম বললেন। অরুণিকার নির্ভীক চিত্তে উঠে বসলো ভ্যানে। ইমানও চোখ মুখ কুঁচকে ভ্যানে উঠে অরুণিকার মুখোমুখি বসে বলল। সত্যবাদী যুধিষ্ঠি হতে কে বলেছে তোমাকে? তাই বলে আপনি আমাকে বউ বলবেন? বোকা নাকি আপনি? ক্যাম্পাসের অজুহাত দিয়ে আবার বউ, পড়াশোনা শেষ হয়নি আবার মিথ্যে বউ বানিয়েছেন আমাকে। পুলিশ ওরা আপনার এই মিথ্যে ধরতে 2 মিনিটও লাগতো না ওদের। সত্যটা বললে অন্তত এমন হ্যাসেল হতো না। এখন আঙ্কেল আন্টিকে ডাকালে কি বলবেন? আমাকে বউ বলেছেন, এটা শুনলে আমার বাবা মা পা ভেঙে দেবে আপনার। ইমান হেসে বলল। হয়তো খুশি হয়ে আমাদের বিয়ে করিয়ে দিতে পারে। প্লিজ
এখন অন্তত মস্করি বন্ধ করেন। তো তোমাকে কিছু বলবে না তোমার সেই ভয়ঙ্কর মামি? এক্সকিউজ মি, আমি মিথ্যে বলিনি। আর পরে জিজ্ঞেস করলে আমি সত্যিটাই বলবো। ইমান আর অরুণিকা পাশাপাশি বসে আছে। সিনিয়র পুলিশ মিস্টার আব্বাস আলী তাদের ভালোভাবে পরখ করে অরুণিকাকে উদ্দেশ্য করে বললেন। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, আমার বাবা মা নেই, আমি কি আমার ভাইয়ের নম্বর দিলে হবে? আব্বাস আলী বললেন। কাজিন ভাই। আব্বাস আলী চেঁচিয়ে বললেন। অরুণিকা চুপ করে রইল। সে জানে আতিকিয়া জাহানের নাম্বার দিলে তাকে আজ রাত থানায় কাটাতে হবে, আর দাদার পরিবারের কারো ওপর তার বিশ্বাস নেই। অনেক ভেবে অরুণিকা একটি নাম্বার দিল। আব্বাস আলী ফোন নাম্বারটির দিকে তাকিয়ে ভ্রুকুসকে জিজ্ঞেস করলেন। আমার হাজব্যান্ডের নম্বর। ইমান চমকে তাকালো অরুণিকার দিকে। সেই পুলিশ সদস্য তিনজন সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বললেন। আবার নতুন গল্প বানাচ্ছে? অরুণিকা আব্বাস আলীর দিকে তাকিয়ে বলল। আমি একটা মিথ্যাও বলিনি। ইমানকে দেখিয়ে অরুণিকা পুনরায় বলল। উনি আমার প্রতিবেশী, আমাকে জাস্ট লিফট দিয়েছেন। ভয় পেয়ে উনি হয়তো মিথ্যে বলে ফেলেছেন। আর আমার কোনো অভিভাবক নেই, আমার কাজিন ভাই আমার অভিভাবক। আপনি তার নম্বরটিও নিলেন না, তাই হাজব্যান্ডের নম্বর দিয়েছি। বিশ্বাস না হলে ওনাকে বিয়ের ডকুমেন্টস সাথে আনতে বলবেন, কিন্তু এভাবে অকারণে সত্য বলার পরেও হেনস্থা করবেন না। আপনাদের ভ্যানের যা ক্ষতি হয়েছে উনি তো বলল ক্ষতিপূরণ দেবেন। অরুণিকার কথায় বেশ জোর ছিল। আব্বাস আলী আর চোখে তার দিকে তাকিয়ে নাম্বারটিতে ডায়াল করলেন। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। তিনি চেয়ার ছেড়ে উঠে অন্য পাশে গিয়ে কথা বলে অরুণিকার সামনে এসে ফোন এগিয়ে দিয়ে বললেন। অরুণিকা ফোন কানের কাছে আনতেই আহনাফ রাগী স্বরে বলল। অরু, তোর সাথে কে? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। ইমান। তো তোর সাথে কি করছে? অরুণিকা চুপ করে রইল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি আসছি। এই বলে কল কেটে দিল আহনাফ। অরুণিকা আব্বাস আলীর দিকে ফোন এগিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। ইমান ভ্রু কুঁচকে বলল। তোমার হাজবেন্ড? অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে বলল। একটু পরেই তাকে দেখবেন, আর দয়া করে ক্যাম্পাসে এই কথা ছড়াবেন না। ইমান আহত দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছে। এদিকে ২০ মিনিটের মধ্যে থানায় এসে পৌঁছালো আহনাফ। আহনাফকে দেখে ইমান অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আব্বাস আলী ভ্রুকুসকে আহনাফের দিকে তাকিয়ে বললেন। আহনাফ বিয়ের কাবিননামা সহ যাবতীয় কাগজপত্র এগিয়ে দিল। অরুণিকা এতক্ষণ এক কোণায় বসেছিল। আহনাফকে দেখে সে ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। আহনাফ অরুণিকার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আব্বাস আলী কাগজপত্র দেখে বললেন। আহনাফ ইমানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ইমান আহনাফের চাহনি দেখে ক্ষীণ কণ্ঠে বলল। স্যার সরি, আমি ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছি। আহনাফের চোখ মুখ শক্ত হয়ে আছে, তবে কিছু বলল না সে। এদিকে ক্ষতিপূরণ বাবদ সব টাকা আহনাফ নিজের পকেট থেকে দিয়ে ইমান ও অরুণিকাকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হলো। বাইরে এসে ইমান অরুণিকার দিকে তাকিয়ে বলল। তুমি ম্যারিড? অরুণিকা মাথা নেড়ে বলল। হুম। ইমান ক্ষীণ কণ্ঠে বলল। আগে বলনি কেন? আহনাফ ইমানের প্রশ্ন শুনে চোখ মুখ কুঁচকে বলল। আগে বললে কি হতো? ইমান মাথা নামিয়ে নিল। আহনাফ রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলল। নেক্সট টাইম ক্যাম্পাস এলাকা কোথাও যদি তোমাকে অরুর সাথে দেখেছি, সোজা তোমার বাবা মার কাছে অভিযোগ করব। যাও এখন বাসায়। শেষ বাক্যটি ধমকের সুরে বলল আহনাফ। ইমানও ধমক খেয়ে অসহায় দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে চলে গেল। ইমান চলে যেতেই অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। সরি, তোমাকে বিরক্ত করেছি। এই মুহূর্তে আরাফ বা তাহমিদকে ফোন করেও লাভ হতো না। আর মামিকে ফোন করলে উনি উল্টো আমাকে আটকে রাখতে বলতেন, তাই তোমার নম্বর দিতে হয়েছে। আহনাফ অরুণিকার হাত শক্ত করে চেপে ধরে বলল। সরি বলছো? আমি তোমার হাজবেন্ড, আর তোমাকে আমার পরিচয় দিতে হয়েছে তাই সরি বলছো?
আর ওদিকে একটা ছেলে তোমাকে নিজের বউ বলে পরিচয় দিল, আর তুমি তাকে কিছুই বললে না। দেখুন, উনি ভয় পেয়ে মিথ্যে বলেছেন। আহনাফ চেঁচিয়ে বলল। শারাপ, এখন ওঠো বাইকে। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। আমি একা চলে যাব। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল। ওই ছেলেকে এই কথা বলতে পারোনি? ওর বাইকের পেছনে বসতে তো কোনো অজুহাত দাওনি? অরুণিকা চোখ ছোট করে আহনাফের দিকে তাকালো। এরপর আর কথা না বাড়িয়ে আহনাফের মোটর সাইকেলের পেছনে উঠে বসলো। আহনাফও আর কথা বাড়ালো না, সোজা চলে এলো তার ফার্ম হাউসে। অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল। এখানে কেন এনেছো? আহনাফ চুপচাপ হেলমেট খুলে মোটর সাইকেল থেকে নেমে চাবি নিয়ে ভিতরে চলে গেল। অরুণিকা আহনাফের পিছু পিছু এসে বলল। এখানে কেন এসেছো? আমাকে বাসায় নামিয়ে না দিলে বাইকে উঠতে বলেছিলেন কেন? এখান থেকে তো গাড়িই পাওয়া যায় না। আমি এখন একা একা কিভাবে যাব? এদিকে আহনাফ নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে রান্নাঘরে এসে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে গলা ভেজাচ্ছে একটু পরপর। অরুণিকা এবার আহনাফের সামনে এসে বলল। আমি কিছু বলছি। আহনাফ হঠাৎ হাতের বোতলটি ছুঁড়ে মারল মেঝেতে। সাথে সাথে বোতলটি ফেটে পানি গড়িয়ে পড়তে লাগলো। অরুণিকা ভীত দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। সে এবার অরুণিকার বাহু চেপে ধরে বলল। আমার বাইকে তো উঠিস না। সেদিন তোকে বলেছি আমার পাশে বসে থাকতে, আর তুই আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেলি। আমি তোর অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম তুই বাসায় গিয়ে মামিকে জানিয়ে আবার আসবি। আমি কখন বলেছি আমি আসব? আর আমি আরাফকে বলে গিয়েছিলাম। আমাকে তো বলে যাসনি, আর আরাফ তো তোকে থাকতে বলেনি, আমি বলেছি। শোনো, আমাদের সম্পর্ক এক ঘরে থাকার মতো না। অরুণিকার কথা শুনে আহনাফের চোখ মুখ লাল হয়ে গেল। সে অরুণিকার চুল খামছে ধরে বলল। আমি তোর হাজবেন্ড, তোকে এটা মানতে হবে। অরুণিকা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল, তবুও দৃঢ় কণ্ঠে বলল। জোর করে কিছুই হয় না। আহনাফ চেঁচিয়ে বলল। আরে, বিয়ে হয়ে গেছে আমাদের। তুই দেখ, আজ আমার কারণে তুই ছাড়া পেয়েছিস। কাগজেরও একটা ক্ষমতা আছে। ইমান তো তোকে ফাঁসিয়ে দিয়েছিল। উনি আমাকে ফাঁসায়নি আহনাফ। আহনাফ শূন্য দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা কপালে ভাঁজ করে বলল। এভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে? আমি সত্যি বলছি, উনি ভয় পেয়ে আমাকে আহনাফ অরুণিকাকে কথা শেষ করতে দিল না, তার গাল চেপে ধরে বলল। ইমানকে ডিফেন্ড করছিস কেন? তুই কি ওর উকিল? অরুণিকা আহনাফের হিংস্র চাহনি দেখে শান্ত স্বরে বলল। হয়তো আমারই অপরাধ ছিল। আহনাফ এবার অরুণিকাকে ছেড়ে দিয়ে নিজের চুল খামচে ধরে মেঝেতে বসে পড়ল। অরুণিকা আহনাফের আচরণ দেখে দ্রুত অন্য রুমে চলে গেল। এদিকে আহনাফ চিৎকার করতে লাগলো। অরুণিকা কানে হাত দিয়ে বলল। এখন তো মনে হচ্ছে এক রাত জেল খাটা এর বেটার ছিল। কেটে গেল 10 মিনিট। আহনাফের চোখ নাক বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে শার্টের হাতায় চোখ মুখ মুছে অরুণিকাকে খুঁজতে লাগলো পুরো ঘরে। অরু, কোথায় তুই? এদিকে আয় না। এই অরু, আমি তোর হাজবেন্ড। এভাবে পালাচ্ছিস কেন? ইমানের পাশে তো খুব সুন্দর করে বসেছিলি। আমার কাছে আয় অরু। এই অরু, প্লিজ আয় না। আমি তোকে ইমানের চেয়ে বেশি ভালোবাসবো। আহনাফ এবার চিৎকার করে ডাকলো। অরু। অরুণিকা কেঁপে উঠল সেই চিৎকারে, আর সাথে সাথেই তার চুরির টুংটাং শব্দ আহনাফের কান অব্দি পৌঁছালো। আহনাফ শব্দ অনুসরণ করে পাশের রুমে ঢুকতে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। অরুণিকাই দরজা আটকে দিয়েছে। এদিকে অরুণিকা দ্রুত ফোন বের করে আরাফের নাম্বারে ডায়াল করলো। ভয়ে হাত কাঁপছে তার। আহনাফ দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। অরুণিকা ভয়ে কেঁদেই ফেললো। এদিকে আরাফও ফোন ধরছে না। এবার তাহমিদের নাম্বারে ডায়াল করলো, কিন্তু তার ফোন বন্ধ। ওদিকে আহনাফ দরজা ভেঙে ফেলার উপক্রম। অরুণিকা এবার তুর্যের নম্বর খুঁজতে যাবে, অমনি দরজার তালা ভেঙে গেল। আহনাফ রুমে ঢুকে তার হাতে ফোন দেখে সেটি কেড়ে নিয়ে বলল। কাকে ফোন করছিস? আহনাফ ফোনের স্ক্রিনে আরাফ আর তাহমিদের নাম দেখে ছলছল চোখে অরুণিকার দিকে তাকিয়ে বলল। আমার সাথে আছিস তুই, আমাকে বিশ্বাস করতে পারছিস না? ওদের কেন ফোন করছিস? অরুণিকা কাপা কণ্ঠে বলল। ফোন দাও, আমার বাসায় ফিরতে হবে, নয়তো মামি ঝামেলা করবে। আহনাফ অরুণিকার ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে বলল। ঝামেলা করলে আমি দেখব। এভাবে দরজা বন্ধ করে রেখেছিস কেন? অরুণিকা ভেজা কণ্ঠে বলল। তুমি প্লিজ এমন অ্যাগ্রেসিভ বিহেভ করো না, শান্ত হয়ে বসো।
আহনাফ অরুণিকার হাত ধরতে যাবে, সে কয়েকবার পিছিয়ে গেল। আহনাফ নিজের শূন্য হাতের দিকে তাকিয়ে বলল, আমি তোকে ছুতে গেলেই তুই সরে যাচ্ছিস কেন? তুমি আগে শান্ত হও। উইয়ার্ড বিহেভ করছো তুমি। আহনাফ তাচ্ছিল্যে সুরে বলল, উইয়ার্ড? আর তুই যে আমাকে ছেড়ে দিবি ওটা উইয়ার্ড না? আহনাফ অরুণিকার দিকে ভালোভাবে তাকিয়ে বলল। শাড়ি কার জন্য পরেছিস? অরুণিকা চুপ করে রইল। আহনাফ শব্দ করে হেসে উঠল। অরুণিকা কাপা কণ্ঠে বলল। এমনিতেই পড়েছি। আহনাফ শীতল কণ্ঠে বলল, তুই ইমানকে কোথায় পেয়েছিস? মানে? কোথায় গিয়েছিলি তুই? ইমান কেন ছিল তোর সাথে? আমি একটা কাজে বেরিয়েছিলাম, রাস্তায় ইমান আমাকে দেখে লিফট দিয়েছিল। তুই ওর লিফট কেন নিলি? কেউ কি আর ছিল না তোকে লিফট দেয়ার? অরুণিকা চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ অরুণিকার হাত শক্ত করে ধরে বলল, আমি টাচ করলে সমস্যা, আমি হাত এগিয়ে দিলে সেই হাত ধরতেও সমস্যা, আমি পাশে বসতে বললে বসিস না, অথচ ইমানকে সব ছাড় দিয়ে রেখেছিস। তুই চিট করছিস আমার সাথে। অরুণিকা মাথা নেড়ে বলল, আল্লাহর কসম করে বলছি আমার সাথে ইমানের কিছু নেই। কসম করে বল আমাকে চিট করছিস না? অরুণিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার ইমানের সাথে কিচ্ছু নেই। আমাকে চিট করছিস কি না বল। অরুণিকা চিৎকার করে বলল, আমি যেখানে তোমার সাথে থাকতেই চাই না সেখানে চিটিং শব্দটা কেন আসবে? তুমি ভালো করেই জানো আমি মুভ অন করতে চাই। আহনাফ কাতর কণ্ঠে জিজ্ঞেস করল। তুই অন্য কাউকে ভালোবাসিস? অরুণিকা চুপ করে রইল। আহনাফ পুনরায় জিজ্ঞেস করল। ছেলেটা কি ইমান? না 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 না। আহনাফ হেসে বলল, তুই ভয় পাচ্ছিস তাই না? আমি ওকে মেরে ফেলবো তাই সত্য বলছিস না? আমি জানি তুই ওকে বাঁচানোর জন্য কসম করে মিথ্যা বলছিস তাই না? অরুণিকা চোখ ছোট করে আহনাফের দিকে তাকিয়ে বলল, কেউ আমার জীবনে থাকুক না থাকুক তবু আমি তোমার মতো লোকের সাথে সংসার করতে পারবো না। একবার দেখো নিজেকে কেমন আচরণ করছো তুমি। আহনাফ অরুণিকার গলা চেপে ধরে বলল। আমি এমনই, আমাকে এভাবেই মেনে নিতে হবে। অরুণিকা আহনাফের হাত ধরে বলল, মেনে নেব না। এখন কি করবে? মেরে ফেলবে আমাকে? আহনাফ অরুণিকার গলা ছেড়ে তার চুল ধরে তাকে টেনে নিজের রুমে নিয়ে গেল। অরুণিকা ব্যথায় কুঁকড়ে উঠল। আহনাফ ধাক্কা মেরে তাকে মেঝেতে ফেলে দিল। মেঝেতে আশ্রে পড়তেই ছুরি ভেঙে হাতে বিঁধে গেল তার। অরুণিকা কাতর দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আহনা প্লিজ আমাকে মাফ করো, যেতে দাও আমাকে। অরুণিকা পেছনে ফিরতেই অবাক হয়ে গেল। আহনাফ একটি গ্লাসে কিছু পাউডার ঢেলে তার সাথে পানি মিশিয়ে খাচ্ছে। অরুণিকা এসব দেখে ভ্রু কুঁচকে বলল। কি এগুলো? আহনাফ নিজের মাথা চেপে ধরে ক্ষীণ স্বরে বলল। মাথা ঠিক নেই আমার, পালা এখান থেকে। অরুণিকা কাপা শরীরে উঠে দাঁড়াতেই শাড়ির কুচির সাথে পা বেঁধে আবার মেঝেতে পড়ে গেল। অরুণিকা এবার কুচি গুছিয়ে উঠে দাঁড়াতেই আহনাফের মুখোমুখি হলো। অরুণিকার হাতে রক্ত দেখে আহনাফ অস্থির কণ্ঠে বলল। রক্ত? কিভাবে ব্যথা পেলি? অরুণিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আহনাফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে বলল। কাঁদছিস কেন? সরি, বেশি বলে ফেলেছি। ব্যথা পেয়েছিস খুব? সরি, আমার মাথাটা কেমন এলোমেলো হয়ে গেছে। অরুণিকা চুপ করে রইল। আহনাফ অরুণিকার হাতের চুড়িগুলো টেনে খুলে মেঝেতে ছুঁড়ে মারল। অরুণিকার গলা শুকিয়ে যাচ্ছে। আহনাফ চেঁচিয়ে বলল। এসব কি ফালতু জিনিস পড়িস? হাত কেটে গেছে তোর। অরুণিকা আহনাফের হাত ধরে শান্ত স্বরে বলল। আমাকে বাসায় যেতে দাও প্লিজ, আমার প্রচুর মাথা ব্যথা করছে। আমি আর কখনো ইমানের বাইকে উঠবো না, প্রমিস করছি। প্লিজ আমাকে যেতে দাও। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। হুট করে তার ঠোঁটে চুমু খেল আহনাফ। অরুণিকা স্থির হয়ে বসে রইল। আহনাফের গভীর চুম্বনে সাড়া দিল না সে। হতাশ হয়ে পড়ল আহনাফ। অরুণিকার দিকে তাকিয়ে বলল। ইমান কি তোকে এভাবে ভালোবাসে? অরুণিকা চমকে উঠল আহনাফের কথায়। সে অরুণিকার গালে হাত রেখে বলল। তোকে এভাবে ছুঁয়ে দেয়? অরুণিকা শক্ত কণ্ঠে বলল। শেম অন ইউ আহনাফ, দ্বিতীয়বার নিজেকে আমার হাজবেন্ড বলবেন আর। আহনাফ অরুণিকার ঘাড় ধরে তাকে নিজের কাছে টেনে এনে বলল। তাহলে আমাকে কেন ভালোবাসিস না? তুমি নিজেই জানো এর কারণ কি। আর ইমানকে আল্লাহর ওয়াস্তে এসব কথায় জড়াবে না।
আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো প্লিজ। ঠিক আছে, করলাম বিশ্বাস।